দুনিয়াতে আসলে একটা কথা আছে না যে নিজের আপন মানুষের চাইতে শত্রু, হ্যাঁ, এর চাইতে বড় বড় শত্রু আর কোথাও হইতে পারে না। এই যে দেখেন, আমরা কিন্তু তিন ভাই, বুঝছেন তো। তিন ভাইয়ের যতগুলো জায়গা জমি ছিল, হ্যাঁ, এমনকি আমার জায়গা জমিগুলো সহ, কিন্তু আমার যে একজন ভাই আছে, ওই ভাইটা সব কিছু আবাদ করতো এবং ভোগদখলে ছিল, কৃষি করতো সব, কিন্তু সেই ভোগদখল করতো, আমরা কিছু করি নাই। সে একটু অসচ্ছল ছিল, এই জন্য আমরা ভাবছিলাম যে সেই এগুলো করে খাক, আমরা যেহেতু চলতে পারতেছি তো আমরা চলি। তো তিন ভাইয়ে আপনার বাড়ির জায়গা কিন্তু তিন জায়গায় আছে, হ্যাঁ, সেটা হচ্ছে রাস্তার সাইডে ভালো ভালো পজিশনে। তো এখন এই জমিটা আমি বলছি যে আমি এখানে বাড়ি করব। আমি বাড়ি করব কিনা সেটা আমার ব্যাপার, কিন্তু আমার বাড়ির যে ভাগটা আছে আমি এইখানে নেব। তো এই জন্য আমি এখানে মাটি ভরাট করছি। যদি আমি এখানে বাড়ি করি না অন্য কিছু করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন হইতেছে যে বিষয়টা সামনে আসছে সেটা হচ্ছে, যেহেতু আমরা বিয়ে শাদী করছি, আমাদের সন্তান আছে, সন্তানাদি আছে, তো যেগুলো জায়গা জমি আছে এই জায়গা জমিগুলো আমরা ভাগ করে নিই, যাতে করে আমাদের পরবর্তীতে যে সন্তানগুলো আছে তারা যাতে এই ঝামেলাগুলোতে না পড়ে। কারণ এই জায়গা জমি নিয়ে যত ঝামেলা হয়, মারামারি হয়, কেস মামলা হয়, অন্য কোনো বিষয়ে কিন্তু এত বেশি ঝামেলা হয় না। তো এই কারণে আমরা বলছিলাম কি যে যাতে করে এই সমস্যাগুলো না হয় ভবিষ্যতে আমাদের সন্তানদের বেলায়, তো এই জায়গা জমিগুলো আমরা অন্তত ভাগ করে দিই। তো এই কথাটা ওঠার সাথে সাথেই সে কিন্তু এরকম একটা পজিশন নিয়ে রাখছে, হ্যাঁ, বাড়ির পজিশন। ওইখানে জমি আছে প্রায় 23%, আর এখানে সর্বোচ্চ 20% হবে না মনে হয়, আরও কম হবে। আরেক জায়গা আছে 10% আরেক ভাইয়ের, হ্যাঁ। তো ওই ভাই কিন্তু এখানে কিছু বলতেছে না, ওর যেহেতু 10% আছে, ওটা আরেকটু ভালো পজিশন, ভালো জমি, হ্যাঁ। তো এখন কি হয়েছে, ওই যে আরেক ভাই আছে, আরেক ভাই এইখানে বলতেছে আমার এখানে এখন ভাগ লাগবে। অথচ এই যে জমিটা আছে, এই জমিটা আমি এই যে পজিশনটা করছি সম্পূর্ণ টাকা আমি নিজে ইয়ে করছি, হ্যাঁ, মাটি ভরাট করছি, আমার 9-10 লাখ টাকার মতো খরচ হয়েছে, এই যে ওয়াল করছি। এখন সে বলতেছে আমার এখানেও ভাগ লাগবে। তো কি আর বলবো, এতদিন তার জীবদ্দশায়, হ্যাঁ, সে কিন্তু বড়, আমাদের সবার চাইতে বড়। তার জীবদ্দশায় শুরু থেকে এখন পর্যন্ত এই যে জায়গা জমিগুলো আছে সবগুলো কিন্তু সে নিজে ভোগদখল করতেছে। সেখানে যত আবাদ কৃষি হয়, যত সেখান থেকে অর্থ আসে, টাকা পয়সা আসে, সবগুলো কিন্তু সে ভোগ করে। আমরা কোনোদিন তাকে বলি নাই যে এই জমির যে ফসল হইতেছে এখান থেকে আমাদেরকে ভাগ দাও, আমরা কখনো বলি নাই। আর জমি জায়গা নিয়ে যত ঝামেলা যেখানে হয়েছে, মানুষের সাথে হয়েছে, হ্যাঁ, আমি যেগুলো জমি কিনছি সেই জমিগুলো পর্যন্ত কিন্তু সে ভোগদখলে আছে, হ্যাঁ, সে করে খাচ্ছে। আমরা কোনোদিন বলি নাই এই কথা যে আমাদেরকে কিছু দাও, বা আমার আজকে চাউল দরকার, আমার ধান দরকার, আমাকে দাও, এগুলো আমি কোনোদিন বলি নাই। এই যে মরিচ করতেছে, আমি কোনোদিন বলি নাই যে আমাকে, এই যেহেতু আমার জমি করে খাচ্ছ আমাকে মরিচ দাও, এই কথাগুলো আমি কখনো বলি নাই। তো আমি একটা জমি কিনতে যাওয়ার পরে ওই জমিটা একটু দখল নিতে সমস্যা হয়েছিল। মানে আমি জমিটা কিনছি, আমাকে দেওয়ার আগেই অন্য একজনের নামে রেজিস্ট্রি করে দিয়েছে, মানে তার নিজের স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দিয়েছে। তারপরে যেহেতু আমার জমিটা এখানে, ওর স্ত্রী আবার কী করছে, অন্য মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। তো তারপরে আমি শেষ পর্যন্ত আমাকে টাকাও ফেরত দেন, আমাকে বহুদিন থেকে ঘুরাইতেছে। তারপরে আমি শেষমেশ মামলা করলাম। সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, আমার পোয়াইতে হয়েছে, আমার অনেক মানে হয়রানি হইতে হয়েছে। একটা কেস মামলা করতে গেলে কত দিন থেকে আমার হয়রানি করতে হয়, এটা তো আপনারা জানেন। তাছাড়া অন্যান্য জমিগুলো, এই যে তারপরে রেকর্ড করার জন্য, খারিজ করার জন্য, তারপরে আমাদের বাড়ি পুড়ে গিয়েছিল, সেখানে হচ্ছে একটা জমির হচ্ছে দলিল পাই না, দলিলটা পুরা গেছে, কেউ বলতে পারে না কত সালে রেজিস্ট্রি হয়েছে, কোন রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে। তো বছরের পর বছর আমি রেজিস্ট্রি অফিসে ওইখানে হোটেল ভাড়া নিয়ে পর্যন্ত থাকছি, আমার দলিল লাগবেই। আমি যে কী পরিমাণ কষ্ট করছি এই জমিগুলোর পেছনে সেটা শুধু আমি জানি। আপনারা যারা হচ্ছে এই জমির পিছনে এই ধরনের কষ্ট করেন, এটা শুধু তারাই বুঝতে পারবেন যে একটা দলিল খুঁজে বের করা, যার কোনো কুল কিনারা নাই, সেটা বের করা কতটা পরিশ্রমের, কতটা কষ্টের, সেটা আপনারাই বুঝতে পারবেন। তো এই কেস মামলা থেকে শুরু করে এই সমস্ত কিছু কিন্তু আমি একাই করছি, অন্য কোনো ভাইও কিন্তু আমাকে একটু সহযোগিতা করে নাই, সম্পূর্ণ ট্যাকেল দিছে আমি নিজেই। অথচ তার প্রতিদান হচ্ছে আজকে এইটা দিতেছে। এইখানে তার পজিশন কিন্তু ঠিকই আছে, এরকম একটা পজিশন তার আছে, এবং আরেকজন ভাই তারও আছে। তো আমার এরকম একটা পজিশন দরকার আছে না? এখন কী করছে, আমি এখানে সব কিছু করে ফেলছি, এখন সে তার ভাগ লাগবে এখানে,
হ্যাঁ, তো আমি চাইছিলাম যেখানে চাটাল করতে অথবা একটা পেট্রোল পাম্প করার জন্য, কিন্তু সেইটা এখন আর দেখতে পারে না। তো এই হইতেছে অবস্থা, বুঝছেন। এই দুঃখের কথাগুলো আর বলবো কাকে আর, মানে কোথায়, এই জন্যই বললাম যে আপনার এই নিজের আপন মানুষের চাইতে শত্রু আর বড় আর কেউ হইতে পারে না। এটা এখন বুঝতে, আগে আমি বুঝতে পারি নাই যে ভাইয়ের সাথে এরকম শত্রুতা আমি করতে পারে। মানে হচ্ছে আমি ততদিনই ভালো ছিলাম যতদিন আমি এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলি নাই, বা আমি চাই নাই যে আমার সম্পত্তির ভাগ দাও বা আমার ফসলের ভাগ দাও, এইগুলো আমি যতদিন বলি নাই ততদিন আমি ভালো ছিলাম। আমাদের সম্পর্ক কিন্তু আগে থেকে খুব ভালো ছিল। যখনই আমরা এইটা করতে গেলাম তখনই আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেল। তো এই ধরনের সমস্যা কিন্তু অনেক ফ্যামিলির হয়ে থাকে। তো আপনারা কি করবেন, ভাই, হ্যাঁ ভাই যতই হোক, তাদেরকে এই ধরনের সহজ সরলতা আবার এই ধরনের মানে ছাড় দিবেন না কখনো। আপনারা নিজের ভাগ আপনারা সবসময় নিজের ভাগ আপনারা নিজে বুঝে নেবেন সবসময়। তো অনেকেই হচ্ছে বিদেশে থাকেন, হ্যাঁ, যারা প্রবাসী আছেন তারাও কিন্তু এই ধরনের করেন যে ভাইকে সব দায়িত্ব দিয়ে দেন। তো বাড়ি এসে দেখেন যে ভাই সব কিছু করে ফেলেছে, আপনার কোনো কিছুই নাই। তো এইগুলো হয় বর্তমানকার দিনে। আসলে নিজের যে আছে না, ডান হাত নাকি বাম হাতকে বিশ্বাস করতে পারে না। তো ওইটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি, যেখানে ভাই, নিজের আপন মায়ের পেটের ভাই যদি এরকম ধরনের মানে বাধা সৃষ্টি করে, তাহলে বাইরের শত্রুতা আরও বেশি করবে।